নমস্কার বন্ধুরা, আমি দোলন আর আমার চ্যানেল এসডি দোলন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। আর আমিও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। কারণ বাড়ি থেকে এত দূরে আর কেমন থাকতে পারি বলো? বাড়ি থেকে এত দূরে এসে একা একা সব থাকা, বাড়ির সবাইকে ছেড়ে ভালো থাকা তো সম্ভবই না। আর আপনারা আছেন বলেই, আমার এই বন্ধুরা আছে বলেই আমি ভালো আছি। আর হাতে এখনো 4টে দিন, আর এই 4টে দিন কি করে পার করব, তাই বেরিয়ে পড়লাম আমরা। একটা গাড়ি বুক করে নিয়েছিল তোমার দাদাভাই, আর আমরা কাঞ্চিপুরমের পথে বেরিয়ে পড়লাম কিছু মন্দির ও দর্শনীয় স্থান দেখতে। আজকে সকাল 6টায় উঠে আমরা রুম থেকে স্নান করে বেরিয়ে পড়েছিলাম। তেমন কিছু খাওয়া হয়নি, তাই রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর ওখানে টিফিন করে নিলাম। টিফিনে আমার দিকে খেতে দিয়েছিল আটার লুচি আর পেঁপে আলুর তরকারি, আর সাথে ছিল বিউলির ডালের বড়া। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে আমাদের দিকে নিয়ে ঘোরাবে এই দাদাভাই। রাস্তায় যেতে যেতে মানে যেখানে যেখানে যাব, কি কি নাম, কোন রাস্তা, এইগুলো আমাকে বলতে বলতে যাচ্ছিল। আর বলতে বলতেই চলে আসলাম আমরা সেই জায়গায় যেটা উদ্দেশ্য করেই আজকে আমরা বেরিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে নাও। আর একটা ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করো। ভিডিওটা দেখার পরে লাইক করে শেয়ারও করো যদি ভিডিওটা ভালো লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ আমরা চলে এসেছি বৈকুণ্ঠ পেরুমল, যেটা কাঞ্চিপুরম বৈকুণ্ঠ পেরুমল মন্দির, যেটা হলো তামিলনাড়ু তিরুচেন্দুভেলি রুটে অবস্থিত। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত 9টি হিন্দু এবং 108টি দিব্য দেশম বা বিষ্ণু মন্দিরের এইটাই হলো একটি। এটি কৈলাসনাথ মন্দিরের মানে যেদিনে স্থাপিত হয়েছিল সেই দিনেই এই মন্দিরটা নির্মিত হয়েছিল, যা কাঞ্চিপুরমের এটা প্রাচীনতম কাঠামো হিসেবে বিবেচিত হয়। বৈকুণ্ঠ পেরুমল মন্দিরটি পল্লব শাসনকালের সময় অনুমোদিতভাবে পল্লব রাজা দ্বিতীয় নন্দীবর্মন দ্বারা 674 সাল থেকে ওই 800 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল, যা পরে চোল রাজা এবং বিজয়নগর শাসকদের দ্বারা সংশোধন করা হয়েছিল। তোমরা ভাবছো বন্ধুরা যে আমি এত কিছু জানলাম কোথা দিয়ে? সত্যিই আমার এত কিছু জানা ছিল না। আমাদের সঙ্গে যে ড্রাইভার দাদা আসছিল, উনি আমাকে রাস্তায় বলতে বলতে আসছিলেন, আর আমি ওগুলো ডায়েরিতে লিখতে লিখতে আসছিলাম। কারণ ভিডিওটা যখন আমি তোমাদের কাছে শো করব, আমি যদি না বলতেই পারি, আমি তো কিছু জানিই না এটা সম্বন্ধে, তাই ওটা আমি তখন লিখে রেখেছিলাম। এত সুন্দর দেয়ালে কাজ করা, দেখতে পাচ্ছ এগুলো প্রাচীর, কিন্তু প্রাচীরের ধারে ধারে এত সুন্দর কারুকার্য যে আমি কোনো ভাষা মানে মুখের ভাষাই হারিয়ে ফেলছি। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ ঢুকছি, এবার সবাই রেডি তো? এটা হচ্ছে গর্ভগৃহ, যেখানে আমি ঢুকবো। আর ওখানে ভিডিও করতে দেয়নি। এক মুহূর্তের জন্য আমি বাবার ভিডিও করে ফেলেছি। আমি তো জানি না যে ভিডিও করতে নেই। সবাই কিন্তু বাবার দর্শন করে নিই এই ভিডিওতে। 1 সেকেন্ডের জন্য হলেও বাবা আমাকে দেখা দিয়েছিল এই ভিডিওতে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ ভেতরে এই যে যাচ্ছি, ওই বাবাকে দেখতে পেলে? ব্যাস, ওখানেই আমার ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তারপর বাবার কাছে প্রণাম করলাম। এই যে কপালে দেখতে পাচ্ছ বাবার ওটা কি একটা দেয় ওখানে, সাদা কি আমি ঠিক জানি না, দিল। এখন আমরা এটা মন্দিরের পেছনে দাঁড়িয়ে, যেখানে মন্দিরের দেয়ালে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার ও চোল পল্লবদের মধ্যে যে যুদ্ধ হতো সেই কলা, ছবি, শিলালিপি খোদাই করা আছে এখানে। অনেক মহাকাব্যও লেখা আছে এর মধ্যে ছোট ছোট অক্ষরে, কিন্তু মানে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি তো, যার জন্য সবটা আমি সামনে নিয়ে এসে তোমার দিকে দেখাতে পারছি না। যেটা যতটা সম্ভব দেখো, ভালো করে লক্ষ্য করো, ওইখানে লেখা আছে সব রাজাদের ভাস্কর্য এবং রানী এবং পরিচালকদের সঙ্গে তাদের কথাবার্তা, কথোপকথন সব মানে ওখানে খোদাই করা আছে। মানে এত সুন্দর, যত দেখছি দেখতে দেখতে মন ভরে যাচ্ছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না। আমরা ঘুরে ঘুরে মন্দিরের শেষ প্রান্তে আবার চলে এলাম, যেখান থেকে ঢুকেছিলাম তার মধ্যেই একটা জায়গায়, যেখানে বাবা কৈলাসনাথ ভেতরে বসে আছেন। ওনার মাথায় জল ঢালা হয়, আর সেই জলটা এসে যেখানে পড়ে সেই জায়গাটা হলো এই যে এটা। এখানে পুজো হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে বৈকুণ্ঠ একাদশীতে। আর এছাড়া
পুজো হয় ব্রহ্মোৎসব, যেটা মে জুন মাসে পালিত হয়। এছাড়া সামনের যে একটা মন্দিরের দরজা আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো এখানকার লিপি। আমি তো বুঝি না তেলেগু। যত দেখছি আর মুখের ভাষা হারিয়ে ফেলছি। মানে এত সুন্দর কারুকার্য করা, মানে কোনটার পর কোনটা দেখবো আর কোনটা দেখবো না। যদি না আসতাম এগুলো তো সত্যিই মিস করতাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার মন্দিরের সেই সামনের দরজায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটার দরজা বন্ধ করা। এটা শুধুমাত্র নাকি শিবরাত্রির দিনেই খোলা হয় এই দরজাটা, ওটা পুজো হয়। তাছাড়া সারা বছরই এই দরজাটা নাকি বন্ধ থাকে। ওখানে যে মানে ঘুরছে পুরোহিত মশাইরা, ওনারা বললেন। আর দেখতে পাচ্ছ বাবা বাইরেও আছে। ভেতর দিক দিয়ে যে পাঁচিলগুলো দেখছিলে যত রকম মূর্তি করে দেয়ালটা সাজানো, তার ঠিক উল্টো সাইডে, মানে এটা মন্দিরের বাইরের দিকে, প্রতিটা গৃহে একটা করে শিবলিঙ্গ। কিছু কিছু গর্ভে নেই একটা করে লিঙ্গ, কিন্তু বেশিরভাগ গৃহেই মানে একটা করে লিঙ্গ আছে। এরকম করে মোট 109টা লিঙ্গ আছে, শিবলিঙ্গ। আমরা তার মধ্যে কিছু লিঙ্গ দর্শন করলাম, কারণ পিছনের দিকে যাওয়া যাচ্ছে না, ওদিকটা বন্ধ আছে। দূর থেকে ক্যামেরাটা করতে দেখতে পাচ্ছ বাইরের দিকের দেয়ালটা আবার কত সুন্দর। মন্দিরের সেই শেষ প্রান্তের চূড়া থেকে প্রথম প্রান্তের চূড়া পর্যন্ত মন্দিরটার দিকে যত তাকাচ্ছি, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এইরকম করে কি করে তখনকার রাজারা মন্দির করেছে। এরপর দেখো, এই যে মন্দিরের মেন যে গেট, গেটের সামনে একটা চৌবাচ্চার মতন আছে। আসলে এখানেও একটা শিব আছে, যেটা অনেক ভেতরে দেখা যাচ্ছে না, জাল দেওয়া আছে। আমি ওটা দেখার চেষ্টা করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ, যেখানে বাবা শিব সেখানে নন্দী মহারাজ থাকবে না বলা যায়। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এসে হাইওয়ে ধরে নিলাম। ওখান থেকে হাইওয়ে ধরে আবার নতুন গন্তব্যস্থলে। এরপর আমরা চলে যাব চেন্নাই সিল্ক, যেখানে চেন্নাইয়ের শাড়ি তৈরি হচ্ছে, সেই গোডাউনে আমরা চলে যাবো। ওই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে এখানে ঘোরার কি কি জায়গা আছে, ওগুলো ওই হাইওয়ের ধারে ব্রিজের ওপরে প্লাকারে মারা আছে। প্রায় 2.5 ঘন্টার গাড়ি চলার পর আমরা সেই চেন্নাই সিল্কের হাউসে পৌঁছেছিলাম, যেখানে শুধু চেন্নাই শাড়ি তৈরি হচ্ছে, রেশম কিট দিয়ে সরাসরি তৈরি হচ্ছে। এত দুপুরের পর আর কোনো খাওয়ার দোকানও ওখানে পাওয়া যাচ্ছিল না, হাইওয়ে পুরো ফাঁকা ছিল। আমরা একটা চা দোকানে দাঁড়ালাম, আর ওই যে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ ওখানে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনতে গিয়েছিল। ছেলে মেয়ের জন্য বিস্কুট নিয়ে আসলো, কেক, আর ওই যে ড্রাইভার দাদা ছিল সাথে। আমরা তিনজনে, তোমার দাদাভাই, আমি আর ওই ড্রাইভার দাদা, তিনজনে চা খেলাম। দেখতে পাচ্ছ চায়ের মধ্যে তুলসী পাতা দিয়েছে, দিয়ে ওদের ওইখানে কি চা করেছে, যে চাটা আমি খেতে পারছিলাম না, এত গন্ধ ওই তুলসী পাতাটার ঝাঁঝ। আমি বাড়ি থেকে সাথে করে গ্রিন টি নিয়ে গেছিলাম, সেটা ওই গ্লাসে দিয়ে চাটা খেলাম। এরপর চলে এলাম আমরা চেন্নাই সিল্কের গোডাউনে। দেখতে পাচ্ছ এখানে একটা বড় নিম গাছ, যেটা পোকা হয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছটার কোনো কিছুই হয়নি। আমি দেখছিলাম ওটা ভালো করে, যে গাছটার গোড়াটা তো একবারেই নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছটার কোথাও কিচ্ছু হয়নি। দেখলে বোঝা যায়নি উপরটা, যে নিচেটা এত মানে পোকা ধরে গাছটা নষ্ট হয়ে গেছে। এই যে ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে আমাদের সামনে, দেখতে পাচ্ছ, এখানেই আমরা ঢুকলাম। আর ওই যে নিজে হাতে গুনছে রেশমের শাড়ি,
এটা চেন্নাই সিল্ক নামে আমরা জানি ভালো করে। দেখো শাড়িগুলো নিজেরা নিজে হাতে বুনছে, কি সুন্দর। আর ইনি হলেন ওখানকার ওনার, যিনি আমার দিকে দেখিয়ে দিচ্ছিলেন মানে কিভাবে রেশমের তৈরি হয় আর কি, ওনাদের এখানে চাষ হয়। এরপর ওনার কাছে কিছু স্যাম্পেল ছিল, যেগুলো আমার দিকে ওনারা বের করে দেখাচ্ছিলেন। ওই ফার্স্ট গুটি দিয়ে যে তুলোগুলো বের করে, মানে সুতোগুলো রেশমগুলো বের করে সাদা রেশম পাওয়া যায়। এরপর ওগুলোতে কালার করে নানা রকম কালার তৈরি করেন ওনারা দেখাচ্ছিলেন যে হাতে করে, যে দেখুন এগুলো। তারপর আমার দিকে ওনাদের অনেক কিছু দেখাচ্ছিলেন, ওনাদের ভাষায় আমরা বুঝতে পারি না, যেটুকু বুঝতে পেরেছিলাম ড্রাইভার দাদা হিন্দি জানতো, আমার দিকে বুঝিয়ে বলেছিলেন, আমরা বুঝতে পারলাম। শাড়ির কি ডিজাইন, মাপ, তারপরে একটা শাড়ি তৈরি করতে 15 দিন লাগে ওদের। তারপর আমরা কিছু ওখান থেকে শপিংও করলাম, যেটা তোমার দিকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। কি কি শপিং করেছি, কটা শাড়ি নিয়েছি, কার কার জন্য নিয়েছি, এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে তো সব ভিডিও ছাড়া সম্ভব নয়, তাই পার্ট 1 ভিডিওটা আমি তোমাদের আজকে শেয়ার করলাম। পার্ট 2 ভিডিওটা নেক্সট আমি শেয়ার করব তোমাদের সাথে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব নেক্সট একটি ডেস্টিনেশন, যেটা হলো মহাবলীপুরম মিউজিয়াম। আর সেটা নেক্সট ভিডিওতে আমি ছাড়ছি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, কারণ একটা ভিডিওর মধ্যে সবটা তো দেওয়া সম্ভব নয়। তো বন্ধুরা সাবধানে থাকবেন। নমস্কার।